আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা প্রথম অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো আমাদের নমুনা প্রশ্ন আছে। তো নমুনা প্রশ্নের কি সৃজনশীল প্রশ্ন উত্তর একটা আছে। তো এই সৃজনশীল প্রশ্ন উত্তর এক নিয়ে আমরা আজকে এখন আলোচনা করব। তো দেখো একটা হচ্ছে আমাদের সারণী দেওয়া আছে, কি একটা সারণী, ক নামক সারণী। আচ্ছা, সারণীতে আমরা এখান থেকে কী বুঝতেছি, দেখো এখানে প্রথমও দিয়েছে, এটা হচ্ছে কি তুলনার বিষয়, এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর এটা হচ্ছে কি পূর্ব পাকিস্তান। তো তৎকালীন আমাদের বাংলাদেশকে বলতেছি আমরা কি পূর্ব পাকিস্তান, এটা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে কি এখন যেটা পাকিস্তান, এই পাকিস্তানের এটা। এখন দেখো যে সেনা কর্মকর্তা এটা সেনা কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? নিয়োগের ক্ষেত্রে। দেখো এই সেনা কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে এখানে হচ্ছে 95% মানুষ হচ্ছে কি পাকিস্তান থেকে নেওয়া হতো, পশ্চিম পাকিস্তান থেকে, আর মাত্র 5% আমাদের এই পূর্ব পাকিস্তান থেকে নেওয়া হতো। তার মানে কি কোথায় আর কোথায়, দেখো কত বৈষম্য। এরপরে সাধারণ সৈনিক নিয়োগের ক্ষেত্রে এদের 96%, এদের হচ্ছে কি মাত্র 4%। তারপরে কি সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে এদের 81%, এদের হচ্ছে মাত্র কত পার্সেন্ট? 19%। এরপরে নৌবাহিনী এবং অন্যান্য পদের ক্ষেত্রে দেখবো এদের 91%, এদেরও কি 9%। না মানে কি প্রতিটা ক্ষেত্রে বৈষম্য। দেখো এখানে কি যে চারটা বিষয় আছে, চারটা বিষয়ের ক্ষেত্রে কি বৈষম্য দেখতেছি আমরা। এটা তার মানে কি যে সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বৈষম্য একটা। এরপরে সারণী খতে কি দেওয়া আছে, দেখো যে 1955 থেকে 60 সাল পর্যন্ত এবং 1960 থেকে 1965 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান পায়। আচ্ছা, এটা তো কি একটা আছে বাজেট, অর্থনৈতিক বৈষম্য বোঝাইতেছে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি জাতীয় বাজেটের, এরা পায় হচ্ছে 500 কোটি টাকা আর এরা পায় হচ্ছে মাত্র 113 কোটি টাকা। এরা পায় হচ্ছে 22,230 কোটি টাকা এই 60-65 অর্থ বছরে, আর এর পায় জাস্ট হচ্ছে কি 6,480 কোটি টাকা। তো এখানে বিস্তর একটা তফাৎ দেখতে পারতেছি, তাই না? এখানে কি এক ধরনের বৈষম্যই ফুটে উঠেছে। এখন আমাদের কতে প্রশ্নটা কি আমরা একটু পড়ি। বলতেছে ক নম্বর যে পাকিস্তানি শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম কি ছিল? কি বাঙালি শাসন আমলে, বাঙালি দেখো পাকিস্তানি শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম কি ছিল? খ নম্বর প্রশ্নটা 1969 সালের গণ অভ্যুত্থানের প্রতি গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব কি ছিল? গ নম্বর সারণী ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে বৈষম্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। এরপরে ঘ নম্বর প্রশ্নটা দেখো যে সারণী খ এর মাধ্যমে যে সমস্যা চিহ্নিত হয়েছে, কি যে সমস্যা চিহ্নিত হয়েছে 6 দফার তার সমাধান ছিল, উক্তিটি যথার্থ নিরূপণ করো। এখন আমাদের ক নম্বর প্রশ্নটা একটু পড়ি। দেখো ক নম্বরের প্রশ্নের আনসারটা দেখি। আচ্ছা, বলতেছে যে পাকিস্তানি শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম ছিল কি? ভাষা আন্দোলন। কি ছিল? পাকিস্তানি শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম ছিল ভাষা আন্দোলন। এখন দেখো 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত আমরা মূলত এই ব্রিটিশদের অধীনে ছিলাম। কোন দিন অধীনে? ব্রিটিশদের। এরপরে 1947 সাল থেকে 71 পর্যন্ত আমরা পাকিস্তানের অধীনে ছিলাম। এখন দেখো এই 47 সালে দেশ বিভাগ হওয়ার পরে, পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হওয়ার পরে এই পাকিস্তান শাসক আমলে বাঙালিদের উপর মুক্তির যে প্রথম আন্দোলনটা হয়েছিল সেটা মূলত ছিল যে কি ভাষা আন্দোলন ছিল। দেখো 1947 সালে 1948 সালের পরে দেশ বিভাগ হলো এবং 1948 সালে মুসলিম লীগে দেখো মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলছিলেন সেটা বলেছিলেন যে কি মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হবে কি উর্দু হবে। তো এটা বলেছিল। তো এটা নিয়ে পরবর্তীতে কি বিভিন্ন ভাষা আন্দোলন শুরু হয়। এরপরে খ নম্বর যে খ নম্বর প্রশ্নটা কি ছিল একটু দেখি। বলতেছে 1969 সালের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব কি ছিল? এখন দেখো 1969 সালে কি একটা গণ অভ্যুত্থান হয়েছিল। আচ্ছা, 1969 গণ অভ্যুত্থানের কারণটা কি ছিল? যে এরা পাকিস্তান সরকার কোনোভাবে কি যে পদত্যাগ করতেছে না। আচ্ছা, আমরা একটু পড়ি তারপরে দেখলে বুঝতে পারবো। বলতেছে 1969 সালের গণ অভ্যুত্থানের ফলে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। এখন দেখো তিনি যখন আইয়ুব খান যখন শাসনে ছিলেন পাকিস্তানের সামরিক বাহিনীর, আইয়ুব খান যখন কি শাসক অবস্থায় ছিলেন তখন কোনো ধরনের তিনি কোনো নির্বাচন দেন নাই। তিনি মানুষের উপর কি এক ধরনের অত্যাচার করেছেন, যে পদত্যাগ করতে বাধ্য হন। তিনি ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেন। দেখো 1968 সালে যে 68 সালে যে ঐতিহাসিক আগরতলা মামলা ছিল শেখ মুজিবের এবং অনেকজনের বিরুদ্ধে, সেই আগরতলা মামলা তুলে নেন। জেনারেল ইয়াহিয়া খানের নতুন সামরিক সরকার বাধ্য হয় 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে। দেখো এই 1969 গণঅভ্যুত্থানের ফলে এই পাকিস্তানের শাসক আইয়ুব খানের পরে ক্ষমতায় আসেন হচ্ছে কি প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, তারপরে আবার ক্ষমতায় আসেন দেখো এই যে সামরিক সরকার
জেনারেল ইয়াহিয়া খান, ঠিক আছে। এরপরে 1969 নির্বাচনে পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন। গণঅভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তাভাবনার বিকাশ ঘটে এবং 1970 সালের নির্বাচন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 1969 গণঅভ্যুত্থানের ব্যাপক প্রভাব ছিল। কি ছিল? ব্যাপক প্রভাব ছিল। এরপরে গ নম্বর প্রশ্নটা দেখো। গ নম্বর প্রশ্নটা হচ্ছে যে সারণী ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী যে বৈষম্য ফুটে উঠেছে তা হলো কি? সামরিক বাহিনীতে জনবল নিয়োগের চরম বৈষম্য। আচ্ছা, প্রথম ছকটাই আমরা বলতেছি, দেখো সারণী কতে আমরা বললাম যে কি বৈষম্য ফুটে উঠেছে, তা হলো সামরিক বাহিনীতে জনবল নিয়োগের চরম বৈষম্য। দেখো সামরিক বাহিনীতে যে কি জনবল নিয়োগ দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে, তো দেখো এই জায়গায় কি কি ছিল? অফিসার ছিল, তারপরে সাধারণ সৈনিক ছিল। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কি একটা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে চরম বৈষম্য। সাধারণত দেখা যায় পশ্চিম পাকিস্তান থেকে সামরিক কর্মকর্তা এবং সাধারণ সৈনিক এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্য পদে নিয়োগের হার ছিল মাত্র পশ্চিম পাকিস্তানে ছিল 95%, 96%, 81 এবং 91%, যেখানে পূর্ব পাকিস্তান থেকে এই হার ছিল যথাক্রমে মাত্র 5%, 4%, তারপরে কি এখানে 19% এবং 9%। দেখো এই পরিসংখ্যানগুলো থেকে স্পষ্ট বোঝা যায় সামরিক বাহিনীতে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল একেবারে নগণ্য। কি? একেবারে কি ছিল? নগণ্য ছিল। ব্রিটিশ আমলে দেখো যে অসামরিক জাতি তকমাকে ব্যবহার করে পাকিস্তানি শাসকরা স্বাধীনতার পরেও সামরিক বাহিনীতে বাঙালিদের কম নিয়োগ দিত। কি? কম নিয়োগ দিত। এরপরে বলতেছে দেখো পাঞ্জাবিদের একচেটিয়া আধিপত্য নিশ্চিত করতে সামরিক বাহিনীতে প্রাদেশিক কোটা নির্ধারণ করা হয়েছিল। কি? প্রাদেশিক কোটা নির্ধারণ করা হয়েছিল। এর ফলে পূর্ব পাকিস্তানের বিশাল জনসংখ্যা থাকা সত্ত্বেও তারা সামরিক ক্ষেত্রে চরমভাবে বঞ্চিত হতো। তো এই বৈষম্যের কারণে 1965 সালের পাক ভারত যুদ্ধের সময় দেখো, তো বিভিন্নভাবে বৈষম্য হওয়ার পরে এই 1965 সালে ভারত এবং পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছিল। তখন আমরা তো পাকিস্তানের অধীনে ছিলাম। তখন দেখো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল। তো এই সময় পুরো বাংলাদেশটা একদম অরক্ষিত অবস্থায় ছিল। তো দেখো ভারত যদি কি ওই চিন্তা করে মনে করতো যে এটা তো পাকিস্তানের অংশ, তো এই পাকিস্তানের অংশ মনে করে যদি এরা এখানে কি কোনোভাবে সামরিক হামলা চালাতো, তাহলে কি আর হচ্ছে কি মনে করো যে ওরা কোনোভাবে কি বাঁচাতে পারতো না। তো এই ক্ষেত্রে বলতেছে পাক ভারত যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের সীমান্ত অরক্ষিত ছিল এবং বাঙালিদের মধ্যে ধারণা তৈরি হয় যে তারা পশ্চিম পাকিস্তানের কাছে নিরাপদ নয়। আসলে কি তারা পশ্চিম পাকিস্তানের নিরাপদ নয়। এই সামরিক বৈষম্যই পূর্ব পাকিস্তানের বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে আরও কি উস্কে দেয়। আরও উস্কে দেয় এবং স্বাধীনতার আন্দোলনকে অনিবার্য করে তোলে। এরপর ঘ নম্বর প্রশ্নটা আমরা দেখি। আচ্ছা, ঘ নম্বরে আগে দেখো দ্বিতীয় ছকটা দেখো যে আমাদের এখানে কি একটা বাজেট মানে কি অর্থনৈতিক একটা যে বৈষম্য এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, বলছে সারণী ক্ষয়ের মাধ্যমে যে সমস্যা চিহ্নিত হয়েছে 6 দফায় তার সমাধান ছিল, উক্তিটি যথার্থ নিরূপণ করা হল। ঠিক আছে, তো বলতেছে সারণী ক্ষতে পাকিস্তান আমলে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের চিত্র ফুটে উঠেছে। কোন বৈষম্যের চিত্র ফুটে উঠেছে? অর্থনৈতিক বৈষম্যের চিত্র ফুটে উঠেছে। এটি দেখায় যে 1955 থেকে 60 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান 500 কোটি টাকা এবং পূর্ব পাকিস্তান মাত্র 113 কোটি টাকা উন্নয়ন বরাদ্দ পেয়েছিল। কত কোটি টাকা? 113 কোটি টাকা উন্নয়ন বরাদ্দ পেয়েছিল, যা একটি বিশাল পার্থক্য। একইভাবে 1965 সালের মধ্যে পশ্চিম পাকিস্তান 22,230 কোটি টাকা এবং পূর্ব পাকিস্তান মাত্র 6,480 কোটি টাকা কি পেয়েছিল। এই উপাত্ত প্রমাণ করে যে তৎকালীন কেন্দ্রীয় সরকার পূর্ব পাকিস্তানের প্রতি চরম অর্থনৈতিক বৈষম্য আচরণ করত এবং তাদের অবহেলা করত। দেখো এই ক্ষেত্রে থেকে আমরা কি বলতেছি, বুঝতে পারতেছি কি একটা বৈষম্যমূলক আচরণ করতো এবং তাদের কি অবহেলা করতো। তো 6 দফায় বাঙালিদের মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা 6 দফা কি? 6 দফা হলো বাঙালিদের মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা নামে পরিচিত আমরা জানি। এই কর্মসূচিতে সারণী ক্ষতে চিহ্নিত অর্থনৈতিক বৈষম্যের সমাধান প্রস্তাব ছিল। তো 6 দফায় দুটি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালুর কথার ব্যবস্থা ছিল। এখন দেখো 6 দফায় একটা তো দুইটা রাষ্ট্র ছিল, একটা পশ্চিম পাকিস্তান একটা পূর্ব পাকিস্তান। তো শেখ মুজিব 6 দফায় একটা দফার কথা বলেছিল যে দুই প্রদেশে দুইটা মুদ্রা, দুই প্রদেশে মনে করো যে দুই প্রদেশে একটা হচ্ছে কি
এমন একটা মুদ্রা তৈরি করা, এই দুই প্রদেশে আলাদা দুইটা মুদ্রা করা, নাহলে দুই প্রদেশে এমন একটা মুদ্রা তৈরি করা যেন কি অবাধে বিনিময়যোগ্য, যে ওই মুদ্রাটা ওই দেশেও চলবে এই দেশেও চলবে, এমন একটা কি মুদ্রা বিনিময়যোগ্য চালু করার কথা হয়। এটি সম্ভব না হলে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের মূলধন পাচার রোধে কার্যকর সাংবিধানিক বিধান রাখার প্রস্তাব করা হয়েছিল। দেখো এরপরে কর ও শুল্ক আরোপ এবং আদায়ের ক্ষমতা ফেডারেশনের অঙ্গরাজ্য বা প্রদেশগুলোর হাতে দেওয়ার কথা বলা হয়। কি বলতেছে দেখো, কর ও শুল্ক আরোপ। এখন বিভিন্ন ক্ষেত্র থেকে কি বললাম, কর এবং শুল্ক কি করা হতো, একটা জিনিস পাওয়া হতো, সরকারের একটা কি রাজস্ব একটা আয়। তো এই কর এবং শুল্ক হচ্ছে কি আয়, এই আয় দেখো কর এবং শুল্ক আদায়ের ক্ষমতা মূলত অঙ্গরাজ্য বা প্রদেশগুলোর হাতে দেওয়ার কথা বলা হতো। তখন কি কেন্দ্রীয় সরকার এগুলো আদায় করতো। এতে পুরো পাকিস্তানের নিজস্ব অর্থনৈতিক চাহিদা অনুযায়ী রাজস্ব ব্যয়ের স্বাধীনতা কি নিশ্চিত হতো। এরপরে বলতেছে বৈদেশিক মুদ্রা অর্জনে পৃথক হিসাব রাখার কথা বলা হয়েছিল এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোকে স্বাধীনভাবে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। তো ওই সময় কি একটা প্রস্তাবে বলা হয়েছিল বৈদেশিক মুদ্রা অর্জনে পৃথক হিসাব রাখার কথা বলা হয়েছিল। দেখো যে প্রদেশ এবং কি কেন্দ্রীয় সরকারের কি আলাদা আলাদা হিসাব রাখার কথা বলা হয়েছিল এবং বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোকে স্বাধীনতা দেওয়ার কথা প্রস্তাব হয়। তৎকালীন সময়ে পাকিস্তানের অধিকাংশ রপ্তানি আয় আসতো পূর্ব পাকিস্তান থেকে, কিন্তু সেই আয়ের সুফল পেত পশ্চিম পাকিস্তান। দেখো সব সুফল পেত কারা, পশ্চিম পাকিস্তান সুফল পেত। এই দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের অর্জিত বৈদেশিক মুদ্রা সেখানে ব্যবহারের সুযোগ সৃষ্টি হতো। তো উপরিউক্ত এরপরে আমরা বলতেছে দেখো এখানে বলতেছে উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে সারণী ক্ষয়ের মাধ্যমে চিহ্নিত অর্থনৈতিক বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে 6 দফা ছিল একটি সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত সমাধান। এই কর্মসূচি অর্থনৈতিক দফাগুলো কার্যকর হলে পূর্ব পাকিস্তান নিজস্ব সম্পদ এবং আয় ব্যবহার করে স্বাবলম্বী হতে পারত এবং পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক শাসন থেকে মুক্তি পেত। তাই উক্তিটি কি যথার্থ। এখন দেখো যে একটা দেশের সরকার যদি কি এই 6 দফার মধ্যে যেগুলো কি বলা হয়েছে সেগুলো যদি কার্যকর হতো আসলে, তাহলে কি তারা নিজের ভাবে কি স্বাবলম্বী হতে পারতো, তারা নিজস্বভাবে কি একটা বাজেট প্রণয়ন করতে পারতো। তো সেই সব দিক থেকে কি তারা লাভবান হতো। তো তার জন্য কি এই 6 দফায় তাদের কি এই মুক্তির কথা বলা হয়েছিল। তো দেখো এরই মাধ্যমে আমরা কি পাঠ্যবইয়ের নমুনা প্রশ্ন উত্তরে প্রথম সৃজনশীলতা সমাধান করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।